আসসালামু আলাইকুম, অলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত। আজ আমরা অ্যাকাউন্টিং ফাইনাল ইয়ারের স্টুডেন্টদের জন্য, যারা নিউ থার্ড ইয়ার শেষ করে ফাইনাল ইয়ারে উঠছেন, তাদের জন্য দিক নির্দেশনা দেওয়া হবে কিভাবে পড়লে ভালো একটা রেজাল্ট করা সম্ভব। কারণ থার্ড ইয়ারের প্রশ্ন তো বেশ কঠিন হয়েছে, বই থেকে অঙ্ক হয়েছে, বানিয়ে হয়েছে, বইয়ের বাইরেরও প্রশ্ন আসছে। তো ফোর্থ ইয়ারে এমন ধরনের প্রশ্ন হলে সেটার মোকাবেলা কিভাবে করবেন সেই বিষয় নিয়ে মূল আলোচনা। পরবর্তীতে একটা অঙ্ক করে দিব আমরা। আগে যেহেতু ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ, সবাই শেয়ার মেনশন করে দিই, যাতে আপনার বন্ধু বান্ধব যারা আছে তারা দেখতে পারে, এবং যারা আপনার ক্লাসটা করতেছেন তারা একটু এই আপনাদের বন্ধু বান্ধবকে জানিয়ে দেন। কারণ থার্ড ইয়ারে তো সবাই হতাশ হয়ে গেছে, প্রশ্ন সব বানিয়ে বানিয়ে দিছে। এখন আমরা কিভাবে এই সমস্যাটা মোকাবেলা করবো সেই বিষয়টা জানবো। আমি ক্লাস শুরু করে দেবো, আমি একটু শেয়ার করে রাখতেছি, যাতে আমাকে যারা ফলো করে বা আমার কাছে যারা প্রাইভেট পড়তেছেন তারা যাতে পরবর্তীতে এই ক্লাসের ভিডিওগুলো দেখতে পারে। তো আমরা একটা সাবজেক্ট নিয়ে আলোচনা করি, তাহলে অন্যগুলো এমনি বুঝতে পারবো। অ্যাডভান্সড অ্যাকাউন্টিং টু, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের সবচেয়ে কঠিন সাবজেক্ট। এখানে মোটামুটি চ্যাপ্টার আছে 12টা। 12টা চ্যাপ্টারের মাঝে এই রেড মার্ক 1 2 3 4 5 এবং 11, এই 6টা করলে 10, কমপক্ষে 6টা বড় প্রশ্ন কমন থাকে সব সময়। এখন আপনার এই চ্যাপ্টার গুলাতে 12টা তো একেবারে করা সম্ভব না। আপনাকে এই রেড মার্ক গুলো, যেহেতু গত 10 12 বছর যাবত এই রেড মার্ক থেকে আসতেছে, এই রেড মার্ক গুলো 100% করতে পারলে A+ পাওয়া সম্ভব। কিভাবে 100% করবেন? আগে সিলেক্ট করবেন কোন চ্যাপ্টারের অঙ্ক কম আছে। যেমন ধরেন ডাবল অ্যাকাউন্ট, এই চ্যাপ্টারের কমার্স পাবলিকেশনের বইতে যাবেন, গেলে মাত্র আসতেছে অঙ্ক 16টা। যে বইতে 16টা অঙ্ক থাকে, বইতে মাত্র অঙ্ক আছে কটা? 16টা। বইয়ের কথা বলতেছি, সেটার কথা বলছি না। সেটা তো আরো কম, সেটা মানে 10টা আছে। এখন 16টা অঙ্কের মাঝে কিন্তু A to Z রুল আছে। এই অধ্যায়ের সব ধরনের রুল এই 16টা অঙ্কের মাঝে আছে। তার মানে 16টা অঙ্ক করলে আপনি এই অধ্যায় থেকে 10 কনফার্ম পাচ্ছেন। এরকম রয়্যালিটিতে হয়তো বা 30 32টা আছে। হ্যাঁ, নন প্রফিট এরকম 30টার মতো অঙ্ক আছে। এখন এইভাবে যদি আপনি বইয়ের A to Z শিখেন, ছোট ছোট অধ্যায়গুলো মার্ক করে, আবার কিছু কিছু অধ্যায় আছে এখানে 50 60টাও আছে, অঙ্ক 50টা আছে, তাহলে A to Z শিখলে কিন্তু কমন পড়বে কনফার্ম। এখন আপনার প্রশ্ন হয়ে যাবে, স্যার 32টা অঙ্ক অনেক হয়ে যায়, এতটা তো করা সম্ভব না। আমার কাছে যে আমার পড়ার সিস্টেমটা অনেকেই জানে না, যেমন পেইড কোর্সে যারা করে নাই তারা জানে না। সিস্টেমটা এরকম, শীটে যে 5 7টা থাকে, ওই 5 7টা করার পরে কিন্তু ছুটি না, যে বই শেষ এরকম না। এই 5 7টা মাধ্যমে বেসিকটা কমপ্লিট করা হয়। করার পরে এই যে 32টা অঙ্ক এখানে আছে, এটা বাড়ির কাজ দেওয়া হয়, বাসায় বসে করার কথা বলা হয়। এই 5 7টার মাধ্যমে বেসিকটা ক্লিয়ার করার 32টা ছাত্র একাই পারে। যেটা পারে না এটা সলভ ক্লাসে করে দেওয়া হয়। অর্থাৎ বইয়ের কিন্তু 100% করাই দিচ্ছি, এখানে 100% করাই দিচ্ছি। এখন যারা প্রাইভেট পড়েন, ফ্রি ফ্রি ভিডিওগুলো দেখে, ফ্রি শিট ইউজ করে, তারা তো এই জিনিসটা ভালো করে জানে না। কারণ ফ্রি ক্লাসগুলোতে দেখা যায় ইউনিভার্সিটি এনইউ কোয়েশ্চেন গুলো সলভ করে দেওয়া হয়। কেন দেওয়া হয়? যারা সারা বছর লেখাপড়া করতে পারে নাই, 1 মাস 2 মাস 15 দিন 7 দিন আগে এসে রিকোয়েস্ট করে যে স্যার, কাইন্ডলি স্যার আমাদের বাঁচান, তাদের জন্য অল্প কিছু ভিডিও, কিছু সাজেশন দেওয়া হয়। সেগুলো পড়লে পাস চলে আসে, ফেল করে না। যেমন 15 20টা যে অঙ্ক দাগায় দেওয়া হয় পরীক্ষার আগে, আপনার থার্ড ইয়ার যারা পড়ছেন ওইখান থেকে দেখবেন 1টা 2টা চলে আসছে, 2টা অঙ্ক প্লাস থিওরি দিলে কিন্তু পাস। এবার যে ফোর্থ ইয়ারের প্রশ্ন যেমনই হচ্ছে, কিন্তু আল্লাহর রহমতে 4টা পরীক্ষা গেল, 3টা পরীক্ষা গেল ম্যাথ আর কি, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের 3টাই A to Z কমন ছিল। যেমন কালকে গেল অ্যাডভান্সড অ্যাকাউন্টিং টু,
যা যা ছিল ইউনিভার্সিটি কোয়েশ্চেন গুলো আসে নাই, কিন্তু অনেক কিছু একটু পরিবর্তন করে আসছে। শীটের অঙ্কগুলো আসছে একটু পরিবর্তন করে। যেমন ধরেন এই যে একটা অঙ্ক 12 নম্বর, এখানে এ বি লিখে সেট গুলো এই পাশে দেওয়া, আর লাইবিলিটি এই পাশে দেওয়া এ বি লিখে, এই অঙ্কটা এইভাবে আসছে। এই অ্যাসেট গুলা এই পাশ দিয়ে লিখছে নিক্সন, নয়ন, এরকম লেখা, নিয়ন, এরকম ভাবে। ধরেন একটা অঙ্কে এই জায়গায় দেখেন কিভাবে তারা চেঞ্জ করছে। ধরেন একটা অঙ্কে আপনার এই জায়গায় লেখা আছে ডিসকাউন্ট অন শেয়ার, এটা এক ধরনের অলিক সম্পদ। আমার শীটে দেওয়া আছে এরকম। প্রিলিমিনারি এক্সপেন্স, দুইটা একই কথা। এইভাবে চেঞ্জ করে করে আসছে, যাদের বেসিক ভালো তারা 100% ভালো করতে পারতেছে। তো আপনি যদি, আমি যে ইনস্ট্রাকশনে বলতেছি, যে ইনস্ট্রাকশনটা আবার দিচ্ছি, যে শীটে, শীট তো আরো আপডেট করা হচ্ছে, কারণ আগে তো শীটের মাঝে অঙ্ক কম ছিল, এখন শীট আপডেট করা হবে, শীটের অঙ্ক আর বেড়ে যাবে। ধরেন শীটে 10টাই অঙ্ক আছে, 10 থেকে 12টা আছে। ওই 10-12টা অঙ্ক করার পর মেইন বই, মেইন বই মেইন বইয়ে যদি 100টা অঙ্ক থাকে এই অধ্যায়ের, আপনি মন যদি চায় 100টাই করতে পারবেন। আমি ক্লাসে করাই দিব, বাড়ির কাজও দিয়ে দিব। যেমন করবো প্রবলেম 1 করার পর বইয়ের ধরেন 1, 2, 3 করতে পারবেন। প্রবলেম 2 যখন করাই দিব বলে দিব বইয়ের 7, 8, 9 করতে পারবেন। ফার্স্ট ইয়ার থেকে এখন এইভাবেই করাচ্ছি, কারণ কি অনেকে দুর্বল স্টুডেন্ট আছে, তারা পড়বে শুধু এইগুলা পড়বে। যারা A+-এর জন্য টার্গেট নিচ্ছে তারা এইগুলার পাশাপাশি এইগুলা পড়বে। এই 1 নাম্বার কাজ করবেন, এই পিডিএফ থেকে অল্প অঙ্ক করেও প্রিপারেশন নিতে পারেন, পাশাপাশি এইগুলাও করে নিতে পারেন। 2 নাম্বার কাজ করবেন, জুম ক্লাসগুলো যে লাইভে হবে সেই ক্লাসগুলোতে অ্যাটেন্ড করবেন। অ্যাটেন্ড করলে না আপনি আপনার সমস্যাগুলো বলতে পারবেন, এটার সমস্যা এটার সমস্যা বলতে পারবেন। যদি শুধু রেকর্ডিং দেখেন, রেকর্ডিং তো 3 নাম্বার আমি দিচ্ছি, সব ভিডিও দিয়ে দিচ্ছি, সব ভিডিও সেভ থাকবে। কিন্তু শুধু রেকর্ডিং থাকলে তো আপনি প্রশ্ন করতে পারতেছেন না। এই রেকর্ডিং দেখেও কিন্তু জুম ক্লাসে আপনি প্রশ্ন করতে পারতেছেন। এই 3টা কাজে আপনাকে ভালো রেজাল্টের জন্য করতে হবে। 4 নাম্বার করতে হবে গ্রুপ স্টাডি। গ্রুপ স্টাডি করলে দেখা যাবে পড়ার গতি অনেক বাড়বে। এই স্টেপ গুলো ফলো করে করে আপনারা এবছর ভালো রেজাল্ট করতে পারবেন। মেইন বই কমার্স পাবলিকেশন মিলেনিয়াম কিনতে পারেন, পুরাতন কিনলেও চলবে, নতুন কিনলেও চলবে। নতুন বইয়ে 2-1টা অঙ্ক বাড়তি থাকে। আচ্ছা, একটা অঙ্ক করে, যেহেতু আপনারা অনেকে উপস্থিত আছেন, আপনারা একটু কাইন্ডলি শেয়ার মেনশন করে দিবেন। আমরা আরো ডিটেলস আলোচনা করবো নেক্সট ক্লাসগুলোতে, আজকে তো ক্লাস শুরু হতে দেরি হয়ে গেছে। আমরা চ্যাপ্টার 4 করবো এই অধ্যায়ের। আপনি বলতে পারেন যে স্যার 4 থেকে শুরু করতেছেন, এগুলো সবগুলো করাবো, কোনো চ্যাপ্টারে বাদ যাবে না ইনশাল্লাহ। পরীক্ষা আস্তে আস্তে 1 বছর এই অঙ্কগুলো 5 বার 7 বার করে করানো হয়ে যাবে ইনশাল্লাহ। এই যে এই চ্যাপ্টারটা কেন করাচ্ছি, একটু আগে বললাম মাত্র 16টা অঙ্ক। 16টা অঙ্কগুলো যদি 10 নাম্বার আর কি চ্যাপ্টার শেষ হয়ে যায়, হ্যাঁ তাহলে এটা আমি কেন বসে আছি, এটা করি আগে। এখন এইটাতে বেশি অঙ্ক, এটা একটু পরে করি, বা এটাতে বেশি অঙ্ক এটা পরে করি। তো এই আমরা এটা থেকে শুরু করতেছি, যেহেতু সহজে 10 নাম্বার আগে আপনাকে পাইয়ে দিই। আবার এই চ্যাপ্টারে একটা সুবিধা আছে, এই চ্যাপ্টারে অঙ্ক ভুল গেলেও 10 নাম্বার পাওয়া যায়। 10-এর মাঝে আর কি 7, 8, 6, 5 এরকম পাওয়া যায়। চলেন একটা অঙ্ক করি, যাদের মোটামুটি বেসিক ভালো তারা এই অঙ্কটা মিলাতে পারবে, কঠিন আসলে মিলাতে পারবে। আর যারা বেসিক দুর্বল তারা না মিলাইলেও নাম্বার পাবে। ডাবল অ্যাকাউন্ট সিস্টেম, এটার এই অধ্যায়ের মূল বিষয়টা হলো যে আমাদের রেলওয়ে কোম্পানি, ইলেকট্রিসিটি কোম্পানি, এরা কিভাবে তাদের আয় ব্যয় বিবরণী তৈরি করে, এই বিষয়টা আমরা এই চ্যাপ্টার থেকে শিখবো। প্রবলেম 1 কমার্স পাবলিকেশনের প্রবলেম 13-তে আছে। আপনার ইচ্ছা করলে মেইন বই থেকে এই অঙ্কটা পাবেন, ব্যতিক্রম বা সাজেশন থেকেও পাবেন। আচ্ছা, এখানে বলছে ফ্রম দা ট্রায়াল ব্যালেন্স এজ 31st December 2012 given below, prepare the revenue account, net revenue account, capital and general balance sheet of Kumilla Electric Company.
আমাকে বলছে যে কুমিল্লা ইলেকট্রিক কোম্পানির, সরি ঢাকা ইলেকট্রিক কোম্পানির কি কি দেওয়া আছে, আপনার রেভিনিউ অ্যাকাউন্ট দেওয়া আছে, নেট রেভিনিউ অ্যাকাউন্ট দেওয়া আছে, ক্যাপিটাল অ্যাকাউন্ট দেওয়া আছে, জেনারেল ব্যালেন্স শিট, এই সব তথ্য দিয়ে দিছে। আপনাকে কি করতে হবে, সরি নিচে সব তথ্য দেওয়া আছে, আমাকে এই তিনটা জিনিস করতে হবে, চারটা জিনিস, রেভিনিউ অ্যাকাউন্ট করতে হবে, নেট রেভিনিউ অ্যাকাউন্ট, ক্যাপিটাল অ্যাকাউন্ট, জেনারেল ব্যালেন্স শিট, এই চারটা হিসাব আমাকে করে দেখাতে হবে এই তথ্যগুলোর আলোকে। এই তথ্যগুলোর আলোকে এই চারটা হিসাব আমাকে করে দেখাতে হবে। এখন আমি চারটা ঘর করে ফেলতেছি এই চারটা হিসাব করার জন্য, চারটা ঘর করতেছি। আমার শীটের প্রবলেম 1। আপনার এই চ্যাপ্টারে এই অঙ্কটা মিলবে আপনার পরীক্ষায়, আমি এমন টেকনিক আপনাকে শিখিয়ে দিব ইনশাল্লাহ। এই যে একটা ঘর, চারটা অ্যাকাউন্ট করতে বলছেন, এই যে দুইটা ঘর, তিনটা, চারটা ঘর। চারটা ঘর এখানে আসবে, 4 নাম্বারটা এখানে লিখতেছি। তারা বলছিল রেভিনিউ অ্যাকাউন্ট করো, আমি একটু সংক্ষেপে লিখতেছি, আপনার বই এগুলো সব ডিটেলস দেওয়া আছে। ডিটেলস টাকা, ডিটেলস টাকা লিখতে লিখতে সময় চলে যাবে না। আর বলছে নেট রেভিনিউ অ্যাকাউন্ট তৈরি করো। ডিটেলস টাকা, ডিটেলস টাকা, বা অ্যাকাউন্ট টাইটেল লিখতে পারেন, যে অ্যাকাউন্ট টাইটেল টাকা, এক্সপ্লেনেশন টাকা, এগুলো লিখতে পারেন। অ্যাকাউন্ট টাইটেল টাকা, এটা ডেবিট পাস, এটা ক্রেডিট পাস, এটা ডেবিট পাস, এটা ক্রেডিট পাস। এটা ব্যালেন্স শিট। এদিকে লাইবিলিটি টাকা, অ্যাসেট টাকা। আরেকটা বলছে ক্যাপিটাল অ্যাকাউন্ট, এই চারটা জিনিস তার করতে বলছে। ক্যাপিটাল, ডেবিট, ক্রেডিট। এই ক্যাপিটাল অ্যাকাউন্টের কথাগুলো একটু চেঞ্জ আছে। এটা হলো এক্সপেন্ডিচার, এটা বিগিনিং ব্যালেন্স, ডিউরিং দা ইয়ার, এন্ডিং ব্যালেন্স। এটা হলো রিসিপ্ট, বিগিনিং ব্যালেন্স, ডিউরিং দা ইয়ার, এন্ডিং ব্যালেন্স। আপনারা ছোট ক্লাসে চারটা বিষয় পেয়েছেন, একটু মনে করে দেখতে পারেন। একটা হলো এক্সপেন্স, অর্থাৎ ব্যয়। 2 নাম্বার রেভিনিউ, মানে আয়। অ্যাসেটস, অর্থাৎ সম্পদ। আরেকটা পাইছেন 4 নাম্বারে, লাইবিলিটি, দায়। এই যে চারটা জিনিস যে পাইছেন, এটাই হিসাব বিজ্ঞানের সমীকরণের চারটা উপাদান। এখানে আমরা জানতাম যে এই জায়গায় সকল প্রকার ব্যয় বা এক্সপেন্স আসে, আর এই জায়গায় রেভিনিউ, সকল প্রকার আয় আসে, আর এখানে আসে সকল প্রকার দায়, আর এদিকে আসে সকল সকল প্রকার সম্পদ। তাহলে এই দুইটা আমাদের পরিচিত, তাহলে এরা দুজন কি, এরা দুজন এক্সট্রা। এটার মাঝে আমি লিখে দিচ্ছি স্থায়ী সম্পদ, ফিক্সড অ্যাসেটস গুলো এখানে আসবে। লং টার্ম লাইবিলিটি, লং টার্ম লাইবিলিটি এন্ড ওনার ইকুইটি, ওনার ইকুইটি আর লং টার্ম লাইবিলিটি এখানে আসবে। তাহলে এটা কি, এটা হলো রিটেন আর্নিং স্টেটমেন্ট যে আমরা করতাম, সেই রিটেন আর্নিং স্টেটমেন্টের অংশ। অর্থাৎ আপনার ইন্টারেস্ট যে থাকে, এটা আসবে ইন্টারেস্ট বা লাভ লোকসান হিসাবের কিছু অংশ। আমি অঙ্কের যারা 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 এইসব জিনিস চিনতেছেন না, হয়তো বা ফাইনাল ইয়ার পর্যন্ত উঠে গেছেন, এগুলো মনে নাই, তাদের জন্য আমি শর্টকাট ওয়েও শিখিয়ে দিব, এবং অঙ্কটা 100% যাতে মিলে সেই ব্যবস্থা করে দিব।
চলে আমরা পড়া শুরু করি। প্রথম আছে অর্ডিনারি শেয়ার ক্যাপিটাল, মালিকের মূলধন, এটাকে অনার ইকুইটি বলা হয় আমাদের ভাষায়, অ্যাকাউন্টিং এর ভাষায়। আর লেখা আছে 5% ডিবেঞ্চার, এটার অর্থ হলো আপনাকে ঋণ নিয়েছেন, 5% সুদ দিতে হবে। এটাকে বলা হয় লং টার্ম লাইবিলিটি, এই টাকাটা অনেক দেরি করে দেওয়া যায়। এই দুইটা আইটেম আমার এই জায়গায় আসবে, অনার ইকুইটি এবং লং টার্ম লাইবিলিটি এই জায়গায় আসে, একটু আগে আমি আপনাদের শিখালাম। এখানে আমি লিখবো যে অর্ডিনারি শেয়ার বছরের পর প্রথমে 1,20,000 ছিল। আর হলো ডিবেঞ্চার, 5% ডিবেঞ্চার বছরের শুরুতে 30,000 ছিল। সারা বছর কোনো বাড়ে নাই, আমি প্রশ্ন পড়ে ফেলছি, আপনারা পড়ে দেখবেন, বাড়লে লিখবো, আর যদি না বাড়ে লিখবো না এই ঘরে। বছরের শুরুতে যা ছিল শেষেও তাই আছে। তাহলে মাঝখানের ঘরটা হলো বছরে যদি কখনো বাড়ে তাহলে এখানে লিখতে হবে, প্রশ্ন লিখবে যে বাড়ছে বছরে। যেমন ল্যান্ড বছরের শুরুতে ছিল 60,000, বছরের মাঝখানে বাড়ছে আরো 1200, ডিউরিং দ্য ইয়ার 1200। তাহলে আমি ল্যান্ড এইখানে লিখবো, ল্যান্ড স্থায়ী সম্পদ, ফিক্সড অ্যাসেটস। ফিক্সড অ্যাসেট কোথায় লিখতে হয়? আমরা জানি ফিক্সড অ্যাসেটস এই ঘরে লিখতে হয়। ফিক্সড অ্যাসেট ফার্স্টে ছিল 60,000, 1500 বাড়ছে, তার যোগ করলে আসতেছে 61,500। 1200 বাড়ছে না, 1500 লিখে ফেলছি, 1200 বাড়ছে, তাহলে আসতেছে 61,200। মেশিন 70,000, মেশিন ডিউরিং ডিউরিং 2017, অর্থাৎ আপনার এই বছর 9,200 টাকা বাড়ছে। আগে ছিল 70,000, এই বছর 9,500, না 9,000 কত আবার দেখিনি, 9,000 কত, 9,500 বাস। তাহলে এরকম ব্যালেন্সেস, এটা হলো মেশিন। দেখি আরো কি আছে। প্রতিটা আইটেম আসবে, এখানে যতগুলো আইটেম আছে কোন না কোন জায়গায় যাবে, একবার যাবে, দুইবার না। তারপরে এখানে দেখতেছি হলো মাইন্স, বছরের শুরুতে ছিল 30,000, এখন আছে 5,000, সারা বছরে 5,000। মাইন লিখে, বছরের শুরুতে ছিল 30,000, এখন 5,000, সারা বছরে বাড়ছে, তাহলে 35,000 হইলো। হয়েছে আমাদের, হয়ে গেছে এই যোগফলটা আপনার নামাতে হবে। এর আগে বলেন বুঝতে পারছেন কিনা? আমরা কি করছি, স্থায়ী সম্পদ যেগুলো এখানে নিয়ে আসছি, ফিক্সড অ্যাসেটস, স্থায়ী সম্পদ তো চিনেন, না চিনলে বলেন স্যার চিনি না, আমি বুঝাই দিই। আর এটা হলো লাইবিলিটি গুলো, ফিক্সড আপনার লং টার্ম লাইবিলিটি গুলো, যেগুলো বছর অনেক বছর আপনি আটকায় রাখতে পারবেন। এই দুইটা আইটেম এখানে আনতে হবে। ধরেন এদিকে যোগফল আসতেছে 1,00,000, 1,60,000। এখানে কত আসে? এখানে আসতেছে হলো উম 10,15,700। এই ঘরের যোগফলটা আসতেছে 75,700। আপনি একটু কাইন্ডলি একটা কষ্ট করে, যদি আপনি বুঝে যান তাহলে ওকে লিখেন, আর না বুঝলে বলেন স্যার বুঝি নাই, আমি আরেকবার বুঝাবো। তাহলে আমরা কি করলাম, একটা অঙ্কের একটা অংশ করে ফেললাম। এই অ্যাকাউন্টটা কিভাবে করে, এই দিক দিয়ে সম্পদ গুলা লেখা, এই দিক দিয়ে দায় গুলা লিখতে হয়। তো এই যে যোগফলটা, এই যে বছরের শেষের যোগফলটা এই জায়গায় নিয়ে যাবেন, এই যোগফলটার নাম হবে আপনার টোটাল, টোটাল রিসিপ্ট। এই যোগফল দায় পাশে যাবে, দায় পাশের যোগফল। আর এটা সম্পদ পাশে যাবে, টোটাল এক্সপেন্ডিচার, 17,00,000, 1,75,700। এরপর আমরা সিরিয়ালি যাচ্ছি। সানরে ক্রেডিটর, পাওনাদার হলো 600। ডিপ্রিসিয়েশন অ্যাকাউন্ট, অবচয় হয়েছে 24,400।
এটা হলো অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন যে জিনিসটা, এটা 24,400। আর লাইবিলিটি আছে সানরেক্রিয়েটর 600। সানরেক্রিয়েটর আর হলো ডিপ্রিসিয়েশন ফান্ড 600 আর 24,400। এখন এই যে এবার যে লিখতেছি, এটার একটা টেকনিক বলে দিব, যে টেকনিকে যে আইটেমটা আপনি কখনো চিনেন না কোথায় বসাতে হবে, সেটা বসাতে পারবেন। কত সহজে 10 পাওয়া যায়, কিন্তু অনেকেই জানে না, এই জন্য করে নাই চ্যাপ্টার, 1 নাম্বার চ্যাপ্টার নিয়ে বসে থাকে। সানডে ডেপ্টরস মানে দেনাদার, মানে চলতি সম্পদ। আদার ডেপ্টরস 600, অর্থাৎ অন্যান্য আপনার পাওনা 600। স্টোর অন হ্যান্ড, স্টোর অ্যান্ড হ্যান্ড অর্থ হলো আপনার আম, মনিহারি দ্রব্য, তাহলে ক্যাশ 1,000। 4টা আইটেম পাইলাম আমরা, চলতি সম্পদ পেলাম 4,000, 600, 1,000। 4,000, 600, 1,000 আর 1,000। 4টা সম্পদের নাম লিখে ফেলতেছি। একটা নাম হলো আদার সানডে ডেপ্টরস, আরেকটা হলো আদার ডেপ্টরস, আরেকটা হলো স্টোর অন হ্যান্ড ক্যাশ। 4টা এই জায়গায় লিখে ফেলেন, কারণ এগুলো চলতি সম্পদ, কারেন্ট অ্যাসেটস, অ্যাসেটস এই জন্য এখানে লিখছি। এরপর চলে যাচ্ছি, আমরা সিরিয়াল যাচ্ছি, সবগুলো আইটেম যাবে। কস্ট অফ জেনারেশন, জেনারেশন অফ ইলেকট্রিসিটি, বিদ্যুৎ বানাতে 3,000 টাকা খরচ হচ্ছে। কস্ট অফ ডিস্ট্রিবিউশন, ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিসিটি, বিদ্যুৎ বিতরণ করতে 500 টাকা খরচ হচ্ছে। রেন্ট ট্যাক্স 500 টাকা। ম্যানেজমেন্ট এক্সপেন্স 1200 টাকা। অবচয় বাবদ খরচ হচ্ছে 2,000 টাকা। যত যত প্রকার যত খরচ আছে, এখানে 5টা খরচ আছে, যত খরচ আছে সব খরচ আমাকে এই জায়গায় আনতে হবে। 5টা খরচই আমাকে এই জায়গায় আনতে হবে। একটা হলো বিদ্যুৎ বানাতে কস্ট অফ জেনারেশন ইলেকট্রিসিটি, তারপরে বিদ্যুৎ বিতরণ করতে গিয়ে খরচ হয়েছে 500। তারপরে হলো আপনার রেন্ট, ভাড়া দিতে হয়েছে আপনার 500। ম্যানেজমেন্ট এক্সপেন্স 1200। ডিপ্রিসিয়েশন অবচয় 2,000। আর সকল প্রকার এক্সপেন্স এখানে নিয়ে আসলাম। ধৈর্য ধরে ক্লাসটা শেষ করুন, শেষে একটা মিল করার ম্যাজিক দেখাই দিই। সেলস অফ কারেন্ট, বিদ্যুৎ বিক্রি করে 13,500 পাইছি। রেন্ট অফ মিটার, মিটারের ভাড়া 1,000 টাকা পাইছি। ইন্টারেস্ট অফ ডিবেঞ্চার, এটা খরচ, ব্যয়, সুদ। আচ্ছা, আগে আমি আমার মিটার থেকে যা পাইছি, সেলস অফ কারেন্ট, কারেন্ট বিক্রি করে আমরা যা পাইছি, আর রেন্ট অফ মিটার, ইন্টারেস্ট এখানে লিখবো। এই যে লিখে রাখছিলাম, সুদটা এখানে আসে। এখন আর কি আইটেম আছে দেখি। লাস্ট আছে রেভিনিউ অ্যাকাউন্টের গত বছরের ব্যালেন্স 33,000। এই যে এখানে আসবে ব্যালেন্স বিল। দেখেন এখানে আমি যতগুলো আইটেম ছিল, অঙ্কের যতগুলো আইটেম 4 জায়গায় বসাই দিছি। এখন আপনি ভাবতে পারেন স্যার, আমি একটা আইটেম চিনলাম না, কি করবো? আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, এইটা কিন্তু ডেবিট, এটা ডেবিট, এটা ডেবিট, এটা ডেবিট। আমার অঙ্কে ডেবিট ক্রেডিট তারা নির্ণয় করে দিচ্ছে। দেখেন এই যে ডেবিট, ডেবিট গুলো একদিকে দেওয়া, ডেবিট গুলো আইটেম কটা আছে গুনে দেখি তো। এখানে আছে 6টা, 3, 3, 12, 15, 16, 16টা।
16টা আইটেম দেখেন, এই জায়গায় আছে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16টা মিলে গেছে। আমরা 16টা আইটেম ছিল অঙ্কে, 16টাই আমরা নিয়ে আসছি। এই 17টা এটা কিন্তু ছিল না, এটা যে এখান থেকে আসছে, এটা বাদ দিয়ে 16টা। তাহলে দেখতে পেলাম ডেবিট আইটেম ডেবিটে আসে, কিন্তু বিভিন্ন জায়গায় আসে। এখন বলবেন স্যার 16টা আইটেম যদি আমি এটারটা এখানে লিখে ফেলি, অঙ্ক মিলে যাবে কিন্তু অঙ্ক ভুল হবে, কিন্তু আপনি লিখবেন না কেন? এখানে শুধু এক্সপেন্স, ডেবিটের এক্সপেন্স গুলা লিখবো। 16টার মাঝে এক্সপেন্স যেগুলো, এগুলো চিনেন আপনি। এখানে শুধু ইন্টারেস্টটা লিখবো, আর এখানে স্থায়ী সম্পদ তো আপনি চিনেন, আর বাকি সকল চলতি সম্পদ এখানে আসবে। এটা পিছনে পিছনে লিখে থাকবে এগুলো এক্সপেন্স। এই ঘরটা একেবারে ইজি, এক্সপেন্স লেখাই থাকবে, এক্সপেন্স লিখে ফেলবেন। ফিক্সড অ্যাসেটস আপনি চিনেন, লিখিয়ে ফেলবেন, যে এগুলো ডাবল ডাবল দেওয়া থাকে, আরো চিনতে সুবিধা। আর ইন্টারেস্ট একটা আইটেম এখানে আসে, বাকি যা আছে সব হলো কারেন্ট অ্যাসেটস। চেনা হয়ে গেল। এখন বলবেন স্যার ক্রেডিট, ক্রেডিটের আইটেম গুলো অপরজিটে যাবে। এই যে এগুলো ক্রেডিট, ক্রেডিটের আইটেম গুলো এই জায়গায় যাবে। দেখেন ক্রেডিটের আইটেম কয়টা আছে, দেখে আসি। 1 2 3 4 5 6 7টা আছে। 1 2 3 4 5 6, একটা ক্রেডিট আইটেম হয়ে গেল, 7টা আছে দেখলাম। আবার গুণে আসি, 7টা না, 6টা আছে। ওই যে এখানে 3,000, এই যে এটা 7 নম্বর আইটেমটা, ওই যে এটা। সবগুলো ক্রেডিট ক্রেডিটই গেল। এখানে শুধু রেভিনিউ গুলো যাবে। এই দিক দিয়ে ব্যালেন্সটা ছাড়া কিছু যায় না। এই পাশে কমন স্টক আর ডিবেঞ্চার যায়, আর কিছু যায় না। বাকি দায়গুলো এখানে আসে। আপনি যেভাবে অঙ্কটা করেন, অঙ্ক আপনার মিলবেই 100%। যেই রুল বলেছে ওই রুলে করতে হবে আপনাকে অঙ্ক। এটা করার পর বাসায় বসে আপনি কমার্স পাবলিকেশনের কত কত পারবেন আমি একটু বলে দিচ্ছি, আপনারা নোট করে রাখেন, বা মিলেনিয়াম বইয়ের অঙ্কগুলো পারবেন। আপনি C1 পারবেন, C2 পারবেন, এই দুইটা আপনাদের বাড়ির কাজ। C1 2, কমার্স পাবলিকেশনের C1 2 এবং C13, C1 2 C13, C1 2 C13, এই তিনটা আপনাদের হোমওয়ার্ক। 16টা অঙ্কই আমি এই চ্যাপ্টারে করে দিব। তো 16টা যদি করে দেই, আবার যদি আপনি 16টা করার পর বাসায় বসে আরো অন্য বই থেকে আরো 20টা করেন, সেটাও যদি আমি করে দিই, তাহলে কি কোনো অপশন, তারপরে যদি প্রশ্ন আপনার কমন না পড়ে, হ্যাঁ, তাহলে দোষ তো আপনারও না আমারও না, দোষটা হবে আপনার কপালের। কারণ এত পড়ার পরেও যদি কমন না পড়ে, কিন্তু এর চেয়ে কম পড়েও এবছর কমন পাইতেছে আল্লাহর মধ্যে। সারা এই বছর না, প্রতি বছরই। নেট রেভিনিউ অ্যাকাউন্ট, নেট রেভিনিউ অ্যাকাউন্ট এই পাশে আমি লিখবো। নেট রেভিনিউ এই টাকাটা এই জায়গায় লিখবো। এই পাশেটা যোগ করবো, এই পাশের থেকে এই সবগুলো বাদ দিলাম, এটা থাকলো। এটা নেট রেভিনিউ অ্যাকাউন্টে নিয়ে যেতে হবে। নেট রেভিনিউ অ্যাকাউন্টে এই টাকা নিলাম, এই দুটো যোগ করলাম, 10,300 হলো। এই 10,300 থেকে 3,000 বাদ দিব, তাহলে থাকবে হলো 7,300। এটা তো আমাদের ব্যালেন্স অ্যাভেলেবল ফর ডিভিডেন্ড, ব্যালেন্স অ্যাভেলেবল ফর ডিভিডেন্ড বলে এটা। এই টাকাটা এই জায়গায় আসবে, নেট রেভিনিউ অ্যাকাউন্ট। এই পাশে যোগ করব 1,82,300, 1,82,300, দুই পাশে মিলে যাবে। এখন যে টেকনিকে বললাম এইভাবে পড়বেন, ইনশাল্লাহ পরীক্ষায় ভালো করতে পারবেন। আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে এখন করতে পারেন, হ্যান্ড রাইজ করে কমেন্টও করতে পারেন। আর আপনাদের প্রতি একটা দায়িত্ব থাকবে, যে আপনাদের যে বন্ধুরা জানে না তাদের ভুলটা একটু ভাঙিয়ে দিবেন। হ্যাঁ বলেন, কি প্রশ্ন? স্যার মাইন্স মানে কি, এটা একটু বোঝাই দিতেন। মাইন্স হলো খনি।
আচ্ছা, আপনার আপনার দায়িত্ব হলো আপনার যে বন্ধুটা জানে না বুঝে না তাকে একটু জানানো যে এখন এই সিস্টেমে গত বছর থার্ড ইয়ারে যা হয়েছে তো হয়েছেই, অন্য জায়গায় পড়ছে বা ভালো করতে পারে নাই, এই বছর যাতে প্রথম থেকে ভালো করে পড়ে, যাতে পরবর্তীতে প্রবলেম গুলো ফেস না করতে হয়। আচ্ছা, আর কারণ কোয়েশ্চেন? স্যার, এই যে অ্যাকাউন্ট গুলোর ভিতরে মানে কোন অ্যাকাউন্ট কোন কার ভিতরে যাচ্ছে এটা একটু যদি বলে দিতেন সেটা ভালো হতো। ক্লাসের মাঝখানে আমি বলে দিচ্ছি এক্সপেন্স গুলো যাচ্ছে এই জায়গায়, রেভিনিউ গুলো যাচ্ছে, আমি আবার বলছি এক্সপেন্স গুলো এখানে যাচ্ছে, রেভিনিউ গুলো এখানে যাচ্ছে। এখানে যাচ্ছে কারেন্ট, এখানে যাচ্ছে ফিক্সড অ্যাসেটস, এখানে লং টার্ম লাইবিলিটি এন্ড অনার ইকুইটি, আর এখানে বাকি লাইবিলিটি, বাকি অনার ইকুইটি, আর এখানে শুধু ইন্টারেস্ট যায় আর কি। রেভিনিউ অ্যাকাউন্ট বা এই কি বলে আমাদের রিটেন আর্নিং স্টেটমেন্ট যেভাবে করি সেভাবে করতে হয়। এগুলো নিয়ে আরো ডিটেলস আলোচনা করবো, আজকে তো মাত্র প্রাথমিক ধারণা দিচ্ছি। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। নেক্সট ক্লাস আবার দেখা হবে। ঈদের আগে মনে হয় একটা ক্লাস হতে পারে, নেক্সট বৃহস্পতিবার, পরবর্তী ঈদের আমরা বন্ধ দিব। আসসালামু আলাইকুম।